আচ্ছা দেখো, আজকে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে কুলম্বের সূত্র। তো সমপ্রকৃতির আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিষম প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করে, এটা আমি জানি। তো আজকে আমরা ক্যালকুলেট করব যে কিভাবে এই বলটা নির্ণয় করা হয়। হাউ ক্যান ইউ ক্যালকুলেট দিস ফোর্স? এই বলের পরিমাণটা কিভাবে নির্ণয় করা হয়, এই বলের সমীকরণটা কিভাবে গঠন করা হয়, এটা বিজ্ঞানী অ্যাকর্ডিং টু বিজ্ঞানী কুলম্ব এই সূত্রটা কুলম্ব সূত্র নামে পরিচিত, যেখানে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করা যায়, দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের সমীকরণ গঠন করা যায়। তো সেখানে কি আছে কুলম্বের সূত্র? তাহলে প্রথম হেডিং দেশ কুলম্বস ল। দুটো বিন্দু আধান Q1 আর Q2, দুটো বিন্দু আধান পরস্পর থেকে যদি r দূরত্বে দূরত্বই ধরছি, পরস্পর থেকে r দূরত্বে সেপারেটেড থাকে, বিচ্ছিন্ন থাকে, তাহলে এই দুটোর মধ্যে একটা বল কাজ করবে। দুটোর মধ্যে যে বলটা কাজ করবে সেই বলটা যদি F হয়, এই Fটা ম্যাগনিটিউড অফ দিস ফোর্স, এই Fটা কি আধানগুলোর মানের গুণফলের সাথে সমানুপাতিক, আধানগুলোর মানের গুণফলের সাথে সমানুপাতিক and inversely proportional to the square of distance between them। এদের মধ্যে সংযোগকারী সরলরেখার বর্গের ব্যস্তানুপাতিক। ভালো করে বুঝবে কিন্তু। আজকে যেটা আমি স্টার্ট করছি সেটা হচ্ছে কুলম্বস, মানে কুলম্বস লটা মানে কি ইলেকট্রোস্ট্যাটিক্স এর মেইন জায়গা অ্যাকর্ডিং টু থার্ড সেমিস্টার সিলেবাস অফ ইওর থার্ড সেমিস্টার। ফার্স্ট পোরশনটা যেটা আমি আলোচনা করেছি স্থির তড়িতের কি বলে প্রাথমিক ধারণা, ওইখানে কোনো ম্যাথামেটিক্যাল কোশ্চেন দেখতেই পেয়েছি সেরকম ভাবে নেই, কিউ ইজ ইকুয়াল টু এনি বাদ দিয়ে, তাই তো? কিউ ইজ ইকুয়াল টু এনি মানে কোয়ান্টাইজেশন রুল বাদ দিয়ে সেরকম ভাবে ম্যাথামেটিক্যাল অঙ্ক কিছু নেই। কিন্তু স্থির তড়িতের মেইন জায়গা আরম্ভ হচ্ছে এখান থেকে, আর একটার সাথে একটা এত ক্লোজলি রিলেটেড, তুই যদি একটা জায়গা আজকের জায়গা যদি বুঝতে না পারিস তাহলে কালকের জায়গা বোঝার জন্য তুই উপযুক্তই লোস। প্রথমত আজকের জায়গায় এত পরিষ্কার ভাবে বুঝতে হবে, পড়ে আসতে হবে, তবে তুই পরের জায়গাটা বোঝার জন্য উপযুক্ত। বুঝতে পেরেছিস তো? তারপরে তো বুঝতে পারলি না পারলি সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুই যখন পরের জায়গাটা পড়তে আসছিস তখন তোর আগের জায়গা পর্যন্ত পুরো ক্লিয়ার আছে। আজকের থেকে যে জায়গাটা আরম্ভ হচ্ছে এই জায়গাটার থেকে ক্লিয়ার, তাহলে এটা ভালো করে মাথায় রাখবি। তাহলে ম্যাগনিটিউড অফ দা ফোর্স মানে কি, এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান কেন বললাম? মান এই কারণে বললাম কারণ বলটা আকর্ষণও হতে পারে, বলটা বিকর্ষণও হতে পারে। তাহলে বলের অভিমুখটা একবার ধনাত্মক এক্স এর দিকে হতে পারে, ঋণাত্মক এক্স এর দিকে হতে পারে, ধনাত্মক ওয়াই এর দিকে হতে পারে, ঋণাত্মক ওয়াই এর দিকে হতে পারে, বা ধনাত্মক জেড ঋণাত্মক জেড হতে পারে। তাহলে প্লাস মাইনাস দুটোই হতে পারে। তার জন্য আমরা ম্যাগনিটিউড অফ দা ফোর্স লিখছি। আর ম্যাগনিটিউড অফ দা চার্জের গুণফলের সাথে সমানুপাতিক। ম্যাগনিটিউড অফ দা চার্জ মানে কি, যদি এটা 2 কুলম্ব হয়, এটা 3 কুলম্ব হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি এটা -2 কুলম্ব হয় তাহলেও 2 × 3 হবে। যদি -2 হয় তাহলেও কিন্তু ম্যাগনিটিউড অফ দা চার্জের গুণফলের সাথে সমানুপাতিক, অর্থাৎ কি 2 × 3ই হবে। মাইনাস কিন্তু কখনোই আমি এখানে বসাবো না, ভালো করে খেয়াল রাখবে। তাহলে এই ফোর্সটাকে আমি বারবার মডটা বারবার আমি লিখবো না, একবারই লিখছি, কিন্তু মড লেখা উচিত। তাহলে প্রপোর্শনাল টু কি হয়ে যাবে, Q1 Q2 ডিভাইডেড বাই, এই সমানুপাতিক ধ্রুবকটাকে কে দিয়ে চিহ্নিত করা হয়। এই কেটাকে বলা হয় স্থির তড়িৎ ধ্রুবক, ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট। কুলম্ব কনস্ট্যান্টও বলতে পারিস, ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, স্থির তড়িৎ ধ্রুবক বলা হয় এটাকে। ঠিক আছে? এই কে এর মানটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম হয়। ঠিক আছে? বিভিন্ন মাধ্যমে কে এর মানটা বিভিন্ন রকম হয়। যেমন এসআই পদ্ধতিতে এই কে এর মানটা 1/4 পাই এপসাইলন লেখা হয়। তাহলে এফ এর মানটা কি হয়ে গেল, 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। দিস ইজ কল্ড এপসাইলন। ঠিক আছে? এটাকে এপসাইলন বলে এই চিহ্নটাকে। এটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক্যাল পারমিটিভিটি, বাংলায় বলে তড়িৎ ভেদ্যতা। ইলেকট্রিক্যাল পারমিটিভিটি বাংলায় বলে তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে? এটাকে ইলেকট্রিক্যাল পারমিটিভিটি বলে, বাংলায় বলে তড়িৎ ভেদ্যতা। বোঝা গেছে তো? তো এইটা কি নির্দেশ করে, এটা কোন মাধ্যমের স্থির তড়িৎ ধর্মকে প্রকাশ করে। অ্যাকচুয়ালি কোন মাধ্যমের ধর্মকে প্রকাশ করে এই এপসাইলনটা। ধর্ম বলতে কি,
কোন মাধ্যমের ধর্মকে প্রকাশ করে এই এপসাইলনটা। ধর্ম বলতে কি? ধর্ম বলতে কি? ধর্ম বলতে মনে করে রোটা, রোটাও তো কোনো মাধ্যমের ধর্ম। মিউটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রতিসরাঙ্ক, এটাও তো কোনো মাধ্যমের ধর্ম। রো হচ্ছে ঘনত্ব। সারফেস টেনশন, এটাও তো কোনো মাধ্যমের ধর্ম। তাহলে এইখানে এই রকম ধরনের এটাও কোনো একটা মাধ্যমের ধর্ম। এটা কোন মাধ্যমের ধর্ম? এটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ ধর্মকে প্রকাশ করে, স্থির তড়িৎ ধর্মকে প্রকাশ করে এই এপসাইলন। মানে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে, একটা আধান যদি থাকে সেই আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিরকম হবে, সমস্ত কিছু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জনিত, তড়িৎ নট অনলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জনিত স্থির তড়িৎ ধর্ম। স্থির তড়িৎ বল কতটা কাজ করবে, স্থির তড়িৎ ধর্ম কেমন ভাবে এফেক্ট করবে মাধ্যমটা, সেইটা নির্ভর করবে এপসাইলনটা। যেমন ধর এই দুটো আধানকে যদি আমি বায়ু মাধ্যমে রাখি তাহলে ক্রিয়াশীল বল যা হবে। এই দুটো আধানকে যদি আমি বায়ু থেকে জলের ভেতরে আমি নিয়ে চলে যাই, দুটো আধানের মান একই থাকলো, দূরত্ব একই থাকলো, জলের মধ্যে নিয়ে চলে গেলাম, বলের মান পরিবর্তন হয়ে যাবে। সেখানে কোন রাশিটার পরিবর্তন হবে? সবকিছু একই থাকবে, Q1 Q2 একই থাকবে, আর একই থাকবে, 4 × π একই থাকবেই, এপসাইলনের মান পরিবর্তন হয়ে যাবে। ওটা বায়ু ছিল, ওটা ওয়াটার হয়ে যাবে। যদি ওয়াটার থেকে অন্য কোনো মাধ্যমে নিয়ে যাই, কাঁচ যদি ঢুকিয়ে দিই ভেতরে, ভেতরে এখানে একটা গ্লাস বক্স ঢুকিয়ে দিল, তাহলে আবার পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? সব থেকে বেশি বল হচ্ছে, সব থেকে বলের মানটা বেশি হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে। অন্য কোন মাধ্যমে যাব তো বলের মানটা একটু হলেও ঘটবে, একটু হলেও কমবে। যে কোনো মাধ্যমে যাব, বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে, সব থেকে বলের মানটা বেশি। তাহলে প্রথমে স্টেটমেন্ট লিখ, কুলম্বসের স্টেটমেন্ট জলদি লিখ, ঘুম ভাঙছে নেই, লিখ। দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধানগুলির মানের গুণফলের সাথে সমানুপাতিক। স্পিডে আধানগুলির মানের গুণফলের সাথে সমানুপাতিক এবং ওদের পারস্পরিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ওদের পারস্পরিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। চল, এটা মানের গুণফলের সাথে সমানুপাতিক, এদের মধ্যে পারস্পরিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। স্পিডে জলদি। Q1 আর Q2 পারস্পরিক দূরত্ব আর এইটার পরে এটা লিখবে, এটা জায়গাটা আমি বলছি, এখানে পর্যন্ত আগে লিখে নাও। যেখানে কে টা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, এটাকে স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্ব ধ্রুবকও বলে। স্থির তড়িৎ ধ্রুবক, কুলম্ব ধ্রুবক, যে কোনো কিছু লিখতে পারিস। জলদি কর। তাহলে এখানে হচ্ছে দেখ, কে হচ্ছে স্থির তড়িৎ ধ্রুবক, লিখেছিস তো? লিখ এসআই পদ্ধতিতে, প্রথমে লিখ এসআই পদ্ধতিতে কাটে একটু লিখ, এই কে এর মান মাধ্যমের উপর নির্ভর করে। এসআই পদ্ধতিতে স্পিডে এসআই পদ্ধতিতে কে ইজ ইকুয়াল টু, এসআই পদ্ধতিতে কে ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন হয়। কে ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন হয়, যেখানে এপসাইলন হলো মাধ্যমের, যেখানে এপসাইলন হলো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যেখানে এপসাইলন হলো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যা ওই মাধ্যমের স্থির তড়িৎ ধর্মকে প্রকাশ করে। যা ওই মাধ্যমে স্থির তড়িৎ ধর্মকে প্রকাশ করে। হয়েছে তো? সুতরাং এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র, এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র F = 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই r স্কয়ার।
F is equal to 1 by 4 pi epsilon q1 q2 divided by r square। হয়ে গেছে তো। এরপরে লিখ এপসাইলনের মান ও মাত্রা, এপসাইলনের একক ও মাত্রা। এপসাইলনের একক কি হবে? বল জলদি বল, একক কি হবে? দেখ, এপসাইলনটাকে উপরে তুলছি, এফটাকে নিচে নামাচ্ছি। 4 পাই এর তো কোনো একক নাই, আছে কি 4 পাই এর একক? জলদি 4 পাই এর কোনো একক নাই, এপসাইলনটাকে উপরে তুলছি, এফটাকে নিচে নামাচ্ছি। তাহলে দুটো কিউ গুণ আছে মানে কুলম স্কয়ার, দুটো কিউ গুণ আছে মানে কুলম স্কয়ার হয়ে গেল। নিচে কে আছে? এফটা নিচে নেমে গেল মানে নিউটনটা নিচে নেমে গেছে, তাহলে নিউটন টু দি পাওয়ার -1। আর স্কয়ারটা অলরেডি নিচে আছে মানে m টু দি পাওয়ার -2। তাহলে কুলম স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 আর টু দি পাওয়ার -2। বোঝা গেছে তো? ডাইমেনশন অফ এপসাইলন কি হবে? সিজিএস পদ্ধতি এটা করে নিতে পারিস মন গেলে। কুলমের জায়গায় সিজিএস পদ্ধতি কি হবে? কুলমের জায়গায় সিজিএস পদ্ধতি কি হবে? কুলমের জায়গায় তোকে বললাম, কুলমের জায়গায় সিজিএস পদ্ধতি কি হবে? হ্যাঁ, কি এস? চার্জের এসআই একক কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ, তাই তো? বা স্ট্যাট কুলম। আর নিউটনের জায়গায় ডাইন, মিটারের জায়গায় সেন্টিমিটার। তাহলে এখানে কি হবে? এপসাইলনের ডাইমেনশন কি হবে? কুলমের ডাইমেনশন মানে হচ্ছে a স্কয়ার t স্কয়ার, নিচে ফোর্সের ডাইমেনশন মানে কি? ml t টু দি পাওয়ার -2, আর মিটার স্কয়ার মানে হচ্ছে l স্কয়ার। তাহলে কি হয়ে যাবে? m টু দি পাওয়ার -1 l স্কয়ার, এটা উপরে উঠে গেলে l টু দি পাওয়ার -3 হয়ে গেল, আর t টু দি পাওয়ার 4 হয়ে গেল m টু দি পাওয়ার -1, সরি m টু দি পাওয়ার বলছি আবার, a স্কয়ার। ঠিক আছে তো সবকিছু? মনে হয় ঠিক আছে, দেখলে। তাহলে এটা হচ্ছে ডাইমেনশন, এটা হচ্ছে। আর মান কি? দেখ, মান শুন, এর মান শূন্য মাধ্যমে এর মানটা হচ্ছে শূন্য মাধ্যম অথবা বায়ু মাধ্যম, যেমন 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 রিফ্রাক্টিভ ইনডেক্স, এই প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্কের মান ক্লাস 10 এ পড়েছিলি মনে আছে মনে হয়। প্রতিসরাঙ্কের মানটা শূন্য মাধ্যমে হয় 1, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম লেখে। আলোর বেগ শূন্য মাধ্যমে হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু ওখানে লেখা শূন্য মাধ্যম অথবা বায়ু মাধ্যম, কারণ শূন্য মাধ্যমে মানটা যা হয় বায়ু মাধ্যমে প্রায় সেম হয়, পুরোপুরি সেম হয় না। যদি এটা 3 হয় তাহলে এটা 2.9999 হয়। বুঝতে পেরেছো? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে এখানেও ঠিক এই মানটাও এই বায়ু অথবা শূন্য, এই মাধ্যমে এই মানটা কনস্ট্যান্ট হয়, এপসাইলনের মানটা কনস্ট্যান্ট হয়। এর মানটা কত হয়? 8.856 সম্ভবত 10 টু দি পাওয়ার, এইটা আমার ঠিক খেয়াল করছে না, -12 কুলম স্কয়ার, নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2। পয়েন্টের পরের ডিজিট গুলো কি আছে? একই আছে তো? 8.856, তাহলে 56 কিছু হতে পারে, কিন্তু 10 টু দি পাওয়ার -12, এটা -12, এটা এমন কিছু যায় আসে না, 2x তার সংখ্যা এদিক ওদিক হলে 10 টু দি পাওয়ার -12 অনেক বেশি। ঠিক আছে, তো এইটা হচ্ছে শূন্য মাধ্যমে এপসাইলনের মান। বোঝা গেছে তো? বুঝতে পেরেছিস? এরপরে দেখ, তাহলে 1/4 পাই এপসাইলন নট এর মান কত হবে? 1/4 পাই এপসাইলন নট, 1 ডিভাইডেড বাই 4 ইনটু পাই এর মানটা কত? 3.14। এপসাইলন নট এর মান কত? 8.56 মনে হচ্ছে, 856 এ লিখে দিয়েছি, থাক, 10 টু দি পাওয়ার -12। এই পুরো জিনিসটাকে ক্যালকুলেট করলে এই ভ্যালুটা বেরোয় 9 × 10 টু দি পাওয়ার 9। এটা মনে রাখা সহজ, এটাই মনে রাখতে হবে। ওই এপসাইলন নটের মান মনে রাখার কোনো প্রয়োজন নেই। অঙ্ক করার জন্য আমার তো পুরো 1/4 পাই এপসাইলন নটকে রিপ্লেস করব, তাহলে 1/4 পাই এপসাইলন নটের মান হচ্ছে 9 × 10 টু দি পাওয়ার 9। এটা মনে রাখবে। এটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো তাহলেও তুমি এটাই পাবে, 1/4 পাই এপসাইলন নটের মান পাবে 9 × 10 টু দি পাওয়ার 9 থেকে প্রত্যেকটা। ঠিক আছে তো? এটা হচ্ছে এপসাইলন নটের মান। তাহলে পুরো জিনিসটা, গল্পটা শেষ হয়ে গেল। তাহলে আমার বায়ু মাধ্যমে এফ এর মানটা কত হলো? 1/4 পাই এপসাইলন নট q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার। এটা কোন মাধ্যমে? এটা বায়ু অথবা, কোনো ডাউট নেই। এবারে কি করলাম? ওই আধান সিস্টেমটাকে আমি বায়ু থেকে জলের ভেতরে নিয়ে চলে গেলাম, ভালো করে বুঝছো। ওই আধান সিস্টেমটাকে বায়ুর থেকে, এবারে বায়ু মাধ্যমের জায়গায় ওই আধান সিস্টেমটার ভেতরে মানে মধ্যবর্তী অঞ্চলটাতে আমি কাঁচ ঢুকিয়ে দিলাম, একটা কাঁচের ব্লক ঢুকিয়ে দিলাম। ঠিক আছে? বা অন্য কোনো একটা মাধ্যম, তুলা ফেলে দিল, কটন ফেলে দিল,
যা হোক কিছু মিডিয়ামটা চেঞ্জ করে গেছে, মিডিয়ামটা যখনই চেঞ্জ করে গেছে তখন এফ এর মানটাও চেঞ্জ করে গেছে। এই পুরো জিনিসটার কি পরিবর্তন হচ্ছে, এপসাইলনের জায়গায় মানে এপসাইলন নটের জায়গায় কি হয়ে গেছে, এটাকে এপসাইলন নট বলে বায়ু মাধ্যমে, এপসাইলন নট আর এপসাইলন জিরো। জিরো মানে হচ্ছে শূন্য অথবা বায়ু, ঠিক আছে। যেমন শূন্য মাধ্যমে আলোর বেগকে সি নট দিয়ে লেখা হয়, সাধারণত সিও লেখে কেউ, ঠিক আছে। বা এই প্রতিসরাঙ্কের মানটাও আমি এরকম লিখি, অন্য কেউ লিখতে পারে, এপসাইলন মিও লিখতে পারে। তো সেই রকম ধরনের বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে নট দিয়ে লেখা হয়। বলো এই প্রত্যেকটা মাধ্যমের ক্ষেত্রে এপসাইলনের মানটা ডিফারেন্ট। অঙ্ক করার ক্ষেত্রে এপসাইলন এমন কিছু মান বলা থাকবে যেটা দিয়ে তুই মান বের করতে পারবি, ওটাই আমি বলছি। এপসাইলনের মান কিভাবে থাকবে, ঠিক আছে। মনে মুখস্থ রাখা কি সম্ভব? সম্ভব নয়। কত মান মুখস্থ রাখবে, আর এত বড় ফিগার, তাই তো। দেখ তাহলে এখানে কি হবে, দেখ ওইটাই আমি বলতে চাইছি। Q1 Q2 ডিভাইডেড বাই r² হবে তো, Q1 Q2 ডিভাইডেড বাই r² হবে তো। এরপরে গল্পটা দেখ, যদি মনে কর আমি f ড্যাশ ডিভাইডেড বাই f করে দিই, এই সমীকরণটা f ড্যাশ ডিভাইডেড বাই, এটা যে কোনো মাধ্যম, এখন লেখো না, f ড্যাশ ডিভাইডেড বাই f করে দিলে কি হবে, এপসাইলন বাই এপসাইলন নট হবে। বাকি পুরোটা কেটে যাবে, স্টেপ জাম্প করে করলো, বাকি পুরোটা কেটে যাবে নিশ্চয়ই। সব তো একই আছে, 1/4 পাই Q1 Q2 r² সব তো একই আছে, তাহলে সব কেটে যাবে। তাহলে এইটা এপসাইলন নট বাই এপসাইলন হবে, কি বলছে তুমি, এপসাইলন নট বাই এপসাইলন হবে, তাই তো। এফ ড্যাশ না, ঠিকই বলেছো, এপসাইলন নট বাই এপসাইলনেই হবে, এপসাইলন নট বাই এপসাইলনে হবে। এফ ড্যাশটা এপসাইলনটা তো নিচে আছে না, এপসাইলনটা নিচে আছে, কিন্তু আমি এটা করতে চাই না, তাহলে এফ ডিভাইডেড বাই এফ ড্যাশ করছি, তাহলে তো এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট হবে, এবারে তো হবে, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে যে কোনো মাধ্যমের তড়িৎ লিখলাম, লিখলাম তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। আর এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। তাহলে এই যে অনুপাতটা না, এই অনুপাতটিকে একটি নতুন কিছু জিনিস দিয়ে বোঝানো হয়, এইটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, দ্যাট ইজ কল আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, এপসাইলন আর। অথবা এটাকে কে দিয়েও বোঝানো হয়, এই কেটা কিন্তু এই কে নয়, এই কেটা কিন্তু এই কে নয়, এই কেটা একটা অন্য কে। এই কেটার নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ইংরেজিতে বলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইলেকট্রোস্ট্যাটিক্স এর জন্য। এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমার সমীকরণটা দাঁড়ালো কি রকম ভাবে, কে এর মানটা হলো, এই জায়গাটা আমি পরে আসছি, কে এর মানটা হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট, কে অথবা এপসাইলন আর দুটোই একই জিনিস। এরপরে সুবিধাটা কি দেয়, প্রথমত এই যে কে বাই এপসাইলন আর, এর কোনো একক নেই, কারণ দুটো সমরাশির অনুপাত, ঠিক আছে, কোনো একক নেই। এবারে তুই ভাব 10 টু দি পাওয়ার -12 10 টু দি পাওয়ার -12 ক্যান্সেল হয়ে যাবে, হয়তো এইটার পরিবর্তন হবে, 10 টু দি পাওয়ার -12টার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম ডিফারেন্ট মাধ্যমে। তাহলে মানটা কি দাঁড়াবে, এক তো মানটা একক বিহীন দাঁড়াবে, এবং মানটা একটা খুব ছোট মান দাঁড়াবে। জল মাধ্যমের ক্ষেত্রে, সাপোজ কোনো কাঁচ মাধ্যমের ক্ষেত্রে, কোনো একটা কাঁচের ক্ষেত্রে এর মান হচ্ছে 20। তাহলে সুবিধা কিরকম, সুবিধা তুই কি করতে পারবি অঙ্ক করার ক্ষেত্রে, সুবিধাটা কি, কে এর মান মনে কর দেওয়া আছে, কোন একটা মনে কর আমি গ্লাস ধরে নিচ্ছি, গ্লাস মিডিয়ামের ক্ষেত্রে কোন একটা টাইপ অফ গ্লাসের ক্ষেত্রে কে এর মান 20, সুবিধাটা কি দেখ। তাহলে এখানে বল নির্ণয় করতে বলেছে, তাহলে 1/4 পাই এপসাইলন আছে, এপসাইলন অফ কি, গ্লাস, এপসাইলন অফ কি, এবারে এপসাইলন অফ গ্লাসের জায়গায় তুই কি বসাতে পারিস, কে ইনটু এপসাইলন নট। আরে এপসাইলন সমান কি হচ্ছে, কে ইনটু এপসাইলন নট হচ্ছে নাই, কে ইনটু এপসাইলন নট হচ্ছে নাই। তাহলে তুই এইটার জায়গায় কি বসিয়ে দিতে পারিস, 1/4 পাই এপসাইলন নট ইনটু কে, কে অফ কি, গ্লাস।
এবারে সুবিধাটা দেখ, এই জিনিসটার মান কত, 9 ইন্টু, তাহলে এটাকে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বসিয়ে দিলি, ডিভাইডেড বাই 20 করে দিলি। আর দরকার হবে ক্যালকুলেটরে, আর দরকার হবে ক্যালকুলেটরের, এটা 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হয়ে গেল। ক্যালকুলেটরের প্রয়োজনই নেই, এত বড় মানটা বেরিয়ে যাবে। কিন্তু যদি এই 20 বাদ দিয়ে এইখানের মানটা দেওয়া থাকতো, ওই 8.56 এর জায়গায় যদি অন্য কিছু একটা এই মান দেওয়া থাকতো, তাহলে তুই করতে পারতিস স্যার ক্যালকুলেটর ছাড়া? তাহলে ক্যালকুলেটর ছাড়া যদি তোকে ক্যালকুলেশনের মানটা বের করতে হয়, তাহলে ইট কোয়াইট ইজি টু পুট ইন ফাংশন অফ কে দেন এপসাইলন। কে দিয়ে বসানোটা অনেক সহজ, কারণ 1/4 পাই এপসাইলন এর মানটা অলওয়েজ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 1 ইন্টু 4 পাই এপসাইলন এর মানটা সবসময়ের জন্য 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে কে দিয়ে বোঝানোটা সহজ। বুঝতে পেরেছো? তারপরে হেডিং করো, আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। স্পিডে আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, ওইটাকে দেখ, এদিক ওদিক যাবে কোন দিকে দেখ। আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক ইংরেজিতেও লিখে নেবে, এটা ইম্পর্টেন্ট, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, CONSTANT, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, ইংরেজিতেও লিখে নেবে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক ইংরেজিতেও লিখে নেবে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট হয়েছে, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট হয়েছে তো? তাহলে লিখো, কোন মাধ্যমে তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার অনুপাতকে, স্পিডে অত আস্তে আস্তে লিখলে হবে না, কোন মাধ্যমে তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার অনুপাতকে আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলে। আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। হয়েছে? নেক্সট এইটা লিখ, এইটা কে এরকম ভাবে লিখ, কে অর এপসাইলন আর সমান হচ্ছে এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। কে অর এপসাইলন আর, কে বা এপসাইলন আর সমান হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট। এপসাইলনটাকে ব্র্যাকেটে লিখলে যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা, এই জায়গাটা লিখতে বললাম, এই জায়গাটা এইখানটা, এটা ব্লু কালারিতে যেটা লিখেছি, এইখানটায় লিখো যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা, এখানে লিখো শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। স্পিডে যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। কে অর এপসাইলন আর সমান হচ্ছে এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন, যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। হয়েছে? কোনো ডাউট নেই, কনফার্ম হয়েছে? তারপর নিচে লেখো, এই কে দুটি সমরাশির অনুপাত হওয়ায় এর কোনো একক বা মাত্রা নেই। এই কে দুটি সমরাশির অনুপাত হওয়ায় এর কোনো একক বা মাত্রা নেই। এটি একটি শুধু সাংখ্য মান বিশিষ্ট রাশি, এটি একটি শুধু সাংখ্য মান বিশিষ্ট রাশি। কে দুটি সমরাশির অনুপাত হওয়ায় এর কোনো একক বা মাত্রা নেই, এটি শুধু একটি সাংখ্য মান বিশিষ্ট রাশি। একটা শুধু সাংখ্য মান আছে, ইট মে বি ফ্র্যাকশন আর ইট মে বি ইন্টিজার, মানে এটা পয়েন্টও হতে পারে, এটা মোটামোটা একটা সংখ্যাও হতে পারে, বা পয়েন্টও হতে পারে, ভগ্নাংশ হতে পারে। তাহলে এটা হয়ে গেল কে এপসাইলন আর এর গল্প হয়ে গেছে, শেষ। বোঝা গেছে? কোনো ডাউট নেই? বোঝা গেছে তো? যদি ডাউট আছে বলো, যদি কোনো ডাউট আছে। নাই তাহলে নেক্সট, এটা সিগনিফিকেন্স কি, তাৎপর্য কি, লিখো তাৎপর্য শুনো, লিখো, দুটি সমমানের আধান, না সরি, দুটি যে কোনো মানের আধান একটি নির্দিষ্ট দূরত্বে বায়ু মাধ্যম থেকে, বায়ু বা শূন্য মাধ্যম থেকে
বায়ু বা শূন্য মাধ্যম থেকে অন্য কোন মাধ্যমে স্থানান্তরিত করলে প্রযুক্ত বল, আধানগুলির মধ্যে প্রযুক্ত বল কে গুণ হ্রাস পায়। লিখো কে গুণ। পরাবৈদ্যুতিক, দেখো কেটা ব্যাকেটে লিখলে কেটা আবার কনফিউশন হয়ে যাবে। পরাবৈদ্যুতিক মানের ব্যাকেটে লিখলে কে পরাবৈদ্যুতিক মানের গুণে হ্রাস পায়। কি বলতে চাইছি দেখ, দেখ আমরা করেছি f ডিভাইডেড বাই f ড্যাশ সমান k প্রমাণ করেছি, তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তাহলে আমার এই f টা কি বল? f টা হচ্ছে যে কোন মানে বায়ু মাধ্যমে বল। f ড্যাশটা কি? এদিক টাকা f ড্যাশটা কি? f ড্যাশটা হচ্ছে যে কোন মাধ্যমে বল। k টা কি? ওই যে কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে f ড্যাশটার মানটা কত হয়ে গেল? f ড্যাশটার মানটা হয়ে গেল f ডিভাইডেড বাই k। তাহলে এই শূন্য মাধ্যমে যা বল তার k গুণ হ্রাস পাচ্ছে নাই। ঠিক আছে, যেটা আমি লিখলাম সেটার প্রমাণটা এখান থেকে এখানে পর্যন্ত করে নেবে। এটা করার এখানে সময় নেই। বুঝতে পারলে কি বললাম আমি? শুধুমাত্র এইটা লিখে নাও। শূন্য মাধ্যমে বল ব্যাকেটে f ডিভাইডেড বাই পুরোটা ডিভাইডেড বাই কর, পুরোটাকে লম্বা করে লাইন দে। শূন্য মাধ্যমে বল ডিভাইডেড বাই যে কোনো মাধ্যমে বল ব্যাকেটে f ড্যাশ সমান হচ্ছে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে? বলো মা, শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে? শূন্য মাধ্যমের k এর মান কত হবে? আরে শূন্য মাধ্যমে k এর মান কত হবে? ওটাও তো এপসাইলন নট, এটাও এপসাইলন নট, দুটো তো কচু কাটা হয়ে যাবে। তাহলে এক পড়ে যাবে নেই। শূন্য মাধ্যমে k এর মান কত হবে? 1, তাই না? তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন মান। যাই হোক ওগুলো বাদ দেখ। তাহলে ওইটা কে লিখেছিস তো? কে। সুতরাং f ড্যাশ সমান হচ্ছে f ডিভাইডেড বাই k। যেটা বললাম সেটা এইটা। ঠিক আছে, একটু মাথায় ঢুকিয়ে যেটা বলতে চাইছি, যে শূন্য মাধ্যম থেকে যত যে কোনো মাধ্যমে যাব, ওর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত, ওই প্রযুক্ত বলটা তত গুণ হ্রাস পাবে। একটা অঙ্ক লিখ, কিরকম ভাবে বলবো, যে দুটি আধানের মধ্যে শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল 100 নিউটন। আধানগুলিকে সমদূরত্বে 20 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোন মাধ্যমে স্থানান্তরিত করলে প্রযুক্ত বল কত হবে? করো দেখি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কে এর মানে তাৎপর্য। বোঝা গেছে তো? আবার লিখলে নিচে 1/4 পাই এপসাইলনের মান, 1/4 পাই এপসাইলনের মান আমরা 1/4 পাই এপসাইলনের মান আমরা 1/4 পাই k ইনটু এপসাইলন নট লিখতে পারি। 1/4 পাই k ইনটু এপসাইলন নট বা এপসাইলন নট ইনটু k, এটা যেটা লেখা আছে। হ্যাঁ, লেখা যায়। হয়েছে?
হয়েছে, লিখতে পারিছো? তাহলে সুবিধাটা কি এক্ষেত্রে? 1/4 পাই এপসাইলন নট এর মান তো আমি জানি, 1/4 পাই এপসাইলন নট এর মান আমি কত জানি? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। তাহলে 1/4 পাই এপসাইলনটা ছোট হয়ে গেল, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই কি হয়ে গেল? তাহলে ছোট হয়ে গেল নাই? 1/4 পাই এপসাইলনটাকে আমি লিখতে বললাম 1/4 পাই কে ইনটু এপসাইলন নট। তাহলে 1/4 পাই এপসাইলন নট ইনটু 1 বাই কে। তাহলে এটা 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই কে। ছোট হয়ে গেল নাই? ঠিক আছে, তাহলে এটা অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হবে নাই? হবে না হবে নাই? ঠিক আছে, নেক্সট লিখ ভেক্টরিক্যাল রূপ। কুলম্বের সূত্রের ভেক্টরীয় রূপ, কুলম্বের সূত্রের ভেক্টরীয় রূপ। শুন আগে, মনে কর এটা একটা Q1 আধান আর এটা একটা Q2 আধান। ভালো করে এদিকে তাকাও, ওদিকে কিছু করার দরকার নেই। এই দুটোর মধ্যে পারস্পরিক দূরত্ব হচ্ছে r। প্রথমত এটা বিন্দু আধান কেন, এটা আমি ডিসকাস করা করছি যে বিন্দু আধান কেন। আগের দিন আমি একটু বলছিলাম যে বিন্দু আধান কেন এক্সটেন্ডেড চার্জ হলে সমস্যাটা কি হবে। ডাইরেক্টলি কুলম্বের সূত্র প্রযোজ্য নয়, কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। তার জন্য কুলম্বের সূত্রের স্টেটমেন্টটাতে আমি বলেই দিয়েছি দুটো বিন্দু আধানের মধ্যে পারস্পরিক দূরত্ব, মানে এই পেনটা যদি আহিত হয় আর এই পেনটা যদি আহিত হয় এরকম দূরত্বে থাকে, তাহলে আমি কোন দূরত্বটা ধরবো? দুটো বিন্দু আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য। তো যাই হোক, আমি পরে আসছি, লিমিটেশন অফ কুলম্বস ল বলছি। এটা হচ্ছে যেটা বলতে চাইছি, এই দুটোর মধ্যে ক্রিয়াশীল বল। আচ্ছা, এই দুটোর মধ্যে ক্রিয়াশীল বল F, এটার মান তো আমি এইমাত্র বের করলাম 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই। এবার একটু ভেবে বলতো, এই Q1 বা Q2টা হয় আকর্ষিত হবে নয় বিকর্ষিত হবে। যদি আকর্ষিত হয় তাহলে এই Q2টা কোন দিকে যাবে? এই দিক বরাবর যাবে না এই দিক বরাবর যাবে? না এই দিক বরাবর যাবে। এই অ্যারো সাইন গুলো বরাবর যাবে কি? ভালো করে ভাব, Q2টা আকর্ষিত হচ্ছে, আমি Q2টার উপর প্রযুক্ত বল বের করতে চাইছি। Q2টা আকর্ষিত হচ্ছে কার দ্বারা? Q1 দ্বারা। তাহলে সেই আকর্ষণ বলের অভিমুখটা, ওর টেন্ডেন্সি অফ মুভমেন্টটা, ওর গতির প্রবণতাটা কোন দিকে হবে? এই ব্ল্যাক অ্যারো সাইনটার দিকে হবে তো? কোনো ডাউট নেই তো? যদি বিকর্ষিত হয় তাহলে এই রেড অ্যারো সাইনটার দিকে হবে তো? এই ব্লু অ্যারো সাইন গুলোর দিকে কোনোভাবেই হবে কি? যদি এই দিকে অ্যারো সাইন গুলো দিই, এই দিকে অভিমুখটা এরকম রেখে এইগুলোর দিকে কোনো মতেই হবে কি? তাহলে হয় ব্ল্যাক অ্যারো সাইনটার দিকে হবে, নয় রেড অ্যারো সাইনটার দিকে হবে। তাহলে দেখ, এই ব্ল্যাক অ্যারো সাইনটা অথবা রেড অ্যারো সাইনটা এটা অ্যালং দা আর নয়, আর বরাবর নয়। আর বরাবর হয় Q1 এর দিকে, নয় আর বরাবর, হয় আর বরাবর Q1 এর দিকে, নয় আর বরাবর Q1 এর বাইরে দিকে। কিন্তু ঘটনাটা তো আর বরাবর। তাহলে এইখানে যখনই আমি এটার মাথায় একটা ভেক্টর চিহ্ন চাপিয়ে দেবো, এটার মাথায় যখনই আমি একটা ভেক্টর চিহ্ন চাপিয়ে দেবো, বল যেহেতু ভেক্টর রাশি, তাহলে এই ক্ষেত্রে তো কোনো ব্যাপার নাই, 1/4 পাই এপসাইলন ও লিখে দিলাম, Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার ও লিখে দিলাম। কিন্তু এর অভিমুখ বোঝানোর জন্য আমরা ভেক্টরে পড়েছিলাম একটা একক ভেক্টর ব্যবহার করতে হবে, এবং সেই একক ভেক্টরটা কোন দিকে হবে? একক ভেক্টরটা অ্যালং দা ডিরেকশন অফ r। কোন দিকে হবে? অ্যালং দা ডিরেকশন অফ r বরাবর। আর বরাবর হওয়া ছাড়া কোনো উপায় নাই তো। এই সংযোগকারী সরলরেখা বরাবর Q2 টাকে হয় টানবে নয় ঠেলবে, আদারওয়াইজ কিছু উপায় নাই। ওকে টানলে কি এইদিকে যেতে পারবে? টেলচা করে, কোনোমতেই টেলচা করে যাবে না, সোজাসুজি যাবে, একদম সরল রেখা বরাবর যাবে, তাই তো? তাহলে ক্রিয়াশীল বলটাও এরকম। তাহলে এর আর ভেক্টর মানে আর একক ভেক্টরের মানটা কত হয়? আমরা জানি r ভেক্টর ডিভাইডেড বাই mod of r, so it can be written as a vector is equal to 1/4 pi epsilon Q1 Q2 divided by r cube into r vector. So this is the another form, vectorical form of Coulomb's law. এটাও হচ্ছে vectorical form of Coulomb's law। বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে? এটা একটু কমপ্লিকেটেড, একটু অন্যরকম করে ভাব। মনে কর, এটা তো লিখবি, তার আগে শুন। মনে কর একটা কোঅর্ডিনেট, এটা x, এটা y। তাই এই কোঅর্ডিনেট সিস্টেমটাই দুটো আধান আছে। সাপোজ মনে কর একটা Q1 চার্জ ইটস প্লেস সাপোজ a পয়েন্ট, and Q2 চার্জ ইজ সাপোজ একটা অ্যানাদার পয়েন্ট b পয়েন্ট। ঠিক আছে, b পয়েন্ট। Q1 চার্জের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, z1, আর Q2 চার্জের হচ্ছে x2, y2, z2।
আর এটা হচ্ছে অরিজিন, দিস ইজ দ্য মূলবিন্দু। ঠিক আছে, তাহলে পজিশন ভেক্টর অফ Q1, দ্য পজিশন ভেক্টর অফ Q1, এটাকে আমি R1 লিখলাম, R1 ভেক্টর, অবস্থান ভেক্টর, R1 এর অবস্থান ভেক্টর, এন্ড পজিশন ভেক্টর অফ Q2, এটাকে আমি R2 ভেক্টর লিখলাম। বোঝা গেছে কি যায়নি? কোনো ডাউট নাই তো? কনফার্ম কোনো ডাউট নেই? Position vector of R1 can be represented by R1 vector, position vector of R2 can be represented by, and according to the concept of Coulomb's position vector, R1 vector can be written as কি x1 I hat, মনে পড়ছে একটু একটু? আমি আগেই বলেছিলাম শুধু এইটুকু জিনিস আমার প্রয়োজন হবে 11 এ, সেটা হচ্ছে ভেক্টর, একমাত্র ভেক্টর প্রত্যেকটা মুহূর্তে ব্যবহৃত হবে, প্রত্যেকটা জায়গায় ব্যবহৃত হবে, বাকি অতটা জায়গার ইম্পর্টেন্স নেই। বাকি যে জায়গাগুলো আগেও পড়েছে অতটা, মানে ক্লাস 9 10 যতটা পড়েছে সেটা হলেও চলবে। x1 i hat plus y1 j hat plus z1 k hat, ঠিক আছে? এটা সিমিলারলি R2 ভেক্টরও x2 i hat plus y2 j hat plus z2। আমি এখানে ফার্স্ট বের করতে চাইছি দ্য ফোর্স, the force acting on 1 due to 2, acting on 1 এর জায়গায় acting on আরেকটু ভালো করে লিখি, acting on Q1 due to 1 নাম্বারের উপরে কতটা বল কাজ করছে 2 নাম্বারের জন্য, এটা আমি বের করতে চাইছি। ভালো করে শুন। তাহলে প্রথমত 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে দূরত্বটা কত, এটা আমার আগের প্রশ্ন হচ্ছে। 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত, এই ভেক্টর ফর্মটা কত হবে? এই ভেক্টর ফর্মটাকে আমি আর ভেক্টর ধরে নিলাম, ঠিক আছে? তো আর ভেক্টরের অভিমুখটা আমি কি রকম করব, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? Q1 আর Q2 এর উপরে যে বলটা কাজ করছে সেই বলের অভিমুখটা কোন দিকে। Q1 আর Q2 এর উপরে যে বল কাজ করছে সেই বলের অভিমুখটা কোন দিকে। তো আমি এখানে যে বলটা বলেছি সেটা হচ্ছে 1 নাম্বারের উপর প্রযুক্ত বল 2 নাম্বারের জন্য, সেটাকে আমি লিখছি F1 due to 2। বোঝা গেছে তো? এরপরে বল 1 নাম্বারের উপরে যে বলটা কাজ করবে 2 নাম্বারের উপরে, সেটা অ্যারো সাইন আমি কি দেবো? আমি প্রথমত কোনো নেগেটিভ তো দিইনি, তার মানে তুই ধরে নে দুটোই, যেহেতু কোনো নেগেটিভ সাইন দিইনি তার মানে ধরে নিতে হবে দুটোই। তাহলে এই 1 নাম্বারের উপরে যে বলটা, Q1 এর উপরে যে বলটা কাজ করবে Q2 এর উপরে, সের অভিমুখটা কোন দিকে হবে? Q1টা কি হবে? বিকর্ষিত হবে না আকর্ষিত হবে? Q1টা Q2 দ্বারা বিকর্ষিত হবে না আকর্ষিত হবে? দুটোই তো পজিটিভ বলছি, সিম্পল তো। কি হবে? বিকর্ষিত হবে, মানে অভিমুখটা কোন দিকে হবে? এই দিকে হবে। অভিমুখ সবসময় অ্যারো সাইন আমি এরকম ভাবে দেবো যেদিকে আধানটার গতির প্রবণতা সেই দিকে। তাহলে Q1টা যদি Q2 দ্বারা বিকর্ষিত হয়, তাহলে বিকর্ষণ হলে গতির প্রবণতা কোন দিকে হবে? অ্যালং দা জয়েনিং লাইন তো হবে কি, ওদের সংযোগকারী সরলরেখা বরাবর তো হবে কি, কিন্তু আরেকটা আধানের থেকে, বোঝা গেছে, আরেকটা আধানের থেকে বিপরীত দিকে। তাহলে এই দিকে হলো। এরপরে দেখ, তাহলে এই অ্যারো সাইনটাকে আমি কোন দিকে দেবো? এইদিকে। আর ভেক্টরটা কি করে বের করবো? এটা আমি ইউজ করব ভেক্টরের ট্রায়াঙ্গুলার রুল, ভেক্টরের ত্রিভুজ সূত্র। দুটো সেম অর্ডার ভেক্টর। সেম অর্ডার ভেক্টর মানে কি? সেম অর্ডার ভেক্টর মানে একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আরেকটা ভেক্টর যেখানে আরম্ভ হয়, তাই তো? ওটাকে সেম অর্ডার ভেক্টর বলে। ওটাকে সেম অর্ডার ভেক্টর বলে তো? সেম অর্ডার ভেক্টরের বাংলাটা ভুলে যাচ্ছি। সেম অর্ডার ভেক্টর বলতে দুটো একই অভিমুখের ভেক্টর আর কি। একই অভিমুখের ভেক্টর মানে এখান থেকে দেখ, এখান থেকে এই ভেক্টরটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে এই ভেক্টরটা আর শুরু হয়েছে, তাহলে এই দুটো হচ্ছে সেম অর্ডার ভেক্টর। আর এইটা কি? এটা হচ্ছে অপোজিট অর্ডার ভেক্টর, তাই তো? তাহলে ভেক্টরের ফর্মুলাটা তোদের মনে আছে কি, যে এইখানে অপোজিট অর্ডারের ভেক্টরটা দুটো সেম অর্ডার ভেক্টরের যোগফলের সাথে সমান হয়। মনে আছে? মনে নেই? তাহলে আর ভেক্টর সমান কত হয়ে গেল? R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। মনে করো, তাহলে শুনে নাও, এটাই সত্যি। ঠিক আছে, তাহলে এবারে মানটা বসাও। মানটা বসালে কি হবে? মানটা বসালে হবে 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই
দেখ এই মড অফ আর তার কিউব ভেক্টরের ফর্মটা দেখ, মড অফ আর তার কিউব, মড অফ আর তার কিউব মানে হচ্ছে মড অফ r1 মাইনাস r2 তার কিউব ব্র্যাকেটে হচ্ছে r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। হলো তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরে কিছু করিনি আমি, মড অফ আর এর কিউব বসিয়েছি, এখানে একটা স্টেপ জাম্প করেছি, জাম্প করার দরকার নেই। দেখো জাপালি মাস দেখ, এখানে হচ্ছে এটা হচ্ছে আর আর মড অফ আর তার কিউব, আর এটা হচ্ছে আর ভেক্টর, এটাই আর কিউবের জায়গায় মড অফ আর লিখেছি, আর ওটা আর ভেক্টর লিখেছি। এবার আর ভেক্টরের জায়গায় তাহলে আরেকবার লিখতে হবে আমাকে 1/4 পাই এপসাইলন q1 q2 মড অফ আর এর জায়গায় r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর তার কিউব, আর হচ্ছে আর ভেক্টর, আর ভেক্টরটা আচ্ছা r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর ব্র্যাকেটের মধ্যে, এটা কিন্তু মডুলার। ঠিক আছে, সিমিলারলি ফোর্স অ্যাক্টিং অন 2 ডিউ টু 1 মানে 2 নম্বরের উপরে কতটা বল কাজ করছে 1 নম্বরের জন্য, ভালো করে বল। অ্যারো সাইনটা কি হয়ে যাবে? অ্যারো সাইনটা একটা অন্য কালারের কি কেলো কালার দেবো, অ্যারো সাইনটা কোন দিকে হবে? এই দিকে হবে, হবে তো? কোনো ডাউট নাই তো? তার মানে এই দিকের এই অ্যারো সাইনটা কোন দিকে হবে? তার মানে এই আর ভেক্টরটা কি রকম হবে? হবে তো? তার মানে এইখানে ওই ভেক্টরের সূত্রটা যেটা মনে পড়ছে নাই তোমাদের, এই সব সেম অর্ডার ভেক্টর, তার মানে কি r1 ভেক্টর প্লাস আর ভেক্টর সমান হচ্ছে r2 ভেক্টর। দেন আর ভেক্টর সমান কত হয়ে যাবে বলো? r2 ভেক্টর মাইনাস, আর ওখানে কি হচ্ছিল? ওখানে r1 মাইনাস r2 হচ্ছিল, এখানে r2 মাইনাস r1, মানটা বসাও। তাহলে এখানে আমি একটু ডাইরেক্ট বসাই দিচ্ছি, আর ওইটা লিখছি না আরটা, ঠিক আছে? তাহলে q1 q2 ডিভাইডেড বাই r2 মাইনাস r1 তার মড তার হোল কিউব, আর এটা হচ্ছে r2 ভেক্টর মাইনাস r1। এবারে এই দুটো বলের মধ্যে সম্পর্ক একটু ভালো করে দেখো। এটাকে আমি লিখতে পারি f12 ইজ ইকুয়াল টু মাইনাস অফ f21। আরে এটা r1 মাইনাস r2 আছে, এটা r2 মাইনাস r1 আছে, নেগেটিভটা কমন নিলেই তো r1 মাইনাস r2 হবে। নিচেরটা তো মড, নিচেরটা নিয়ে তো চিন্তা নেই, নিচেরটা তো মড, ওটা তো মানকেই প্রকাশ করবে, ওখানে তো মাইনাস হবে না। মাইনাস কোথায় হওয়ার আছে? এইখানে, নাইলে যে কোনো একটা জায়গায় তুই মাইনাস কমন নিলে, তাহলে কি হয়ে যাবে? একটা ভেক্টর সমান অফ মাইনাস অফ। তাহলে এইখানে কাজ করছে কি, আধানগুলোর মধ্যে যে বলটা কাজ করছে, দুটো বল সমান এবং, এটাই তো নিউটনের তৃতীয় গতি সূত্র, দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল সমান এবং, এটাই তো নিউটনের তৃতীয় গতি সূত্র। 1 নাম্বার 2 নাম্বারকে যতটা বল দেই, 2 নাম্বার 1 নাম্বারকে কিন্তু বিপরীত অভিমুখে বলেই ঋণাত্মক চিহ্ন। ঠিক আছে, সো দিস ইজ দ্য, মানে ইট ক্যান বি প্রুভ বাই মানে নিউটন থার্ড ল বাই ইউজিং কুলম্বস ল। ঠিক আছে, এই প্রুফটা ইম্পর্টেন্ট লয়, এই ম্যাথমেটিক্যাল ফর্মগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে লিখলে কুলম্বের সূত্র থেকে কি লিখেছিস বলতো? ভেক্টরিও লুপটাই করা হয়নি, তাহলে এটা আগে লিখো। F is equal to, লিখো কুলম্বের সূত্রে F is equal to, এই ছবিটা এইগুলো আঁকিস না, নীলগুলো তাহলে আরো কনফিউশন হবে পরে। শুধুমাত্র এরকম ছবিটা Q1 আর Q2 পরস্পরের মধ্যে দূরত্ব একটা, এটা Q1 আর Q2 এদের মধ্যে একটা দূরত্ব আঁক দিয়ে এইদিকে একটা অ্যারো সাইন দে, অথবা এইদিকে অ্যারো সাইন। ঠিক আছে, সিমিলারলি এই দিকেও একটা অ্যারো সাইন দিয়ে দে, অথবা এই দিকে অ্যারো সাইন। ঠিক আছে, এরপরে লিখ যেটা বলছি, f is equal to 1/4 pi epsilon q1 q2 divided by r square লিখেছিস তো? এটা পর্যন্ত লিখ। তারপরে লিখ এই বলের, মানে প্রথমে লিখ এই বল একটি ভেক্টর রাশি, এই বল একটি ভেক্টর রাশি, এই বলের অভিমুখ সর্বদা, এই বলের অভিমুখ সর্বদা এদের সংযোগকারী সরলরেখা বরাবর হয়। এদের সংযোগকারী সরলরেখা ব্র্যাকেটে আর লিখবি, সংযোগকারী সরলরেখা ব্র্যাকেটে আর লিখে দিবি, সংযোগকারী সরলরেখা ব্র্যাকেটে আর বরাবর হয়
সংযোগকারী সরলরেখা ব্র্যাকেটে আর বরাবর হয়, হয়েছে, সংযোগকারী সরলরেখা ব্র্যাকেটে আর বরাবর হয়। সুতরাং এফ ভেক্টর সমান 1/4 পাই এপসাইলন q1 q2 বাই r স্কয়ার ইনটু r হেড। এফ ভেক্টর সমান q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার ইনটু r হেড। r হেড লিখো আগে, লিখো এখানে, এখানে r হেড এদের সংযোগকারী সরল রেখার অভিমুখকে নির্দেশ করে, এদের সংযোগকারী সরল রেখার অভিমুখকে নির্দেশ করে। এদের সংযোগকারী সরল রেখার অভিমুখকে নির্দেশ করে, যার দ্বারা, যার দ্বারা এফ এর অভিমুখ, এফ ভেক্টর লিখে দেয়, এফ ভেক্টর, ভেক্টর চিহ্ন পরে, এফ এর অভিমুখ নির্দেশিত হয়, এফ এর অভিমুখ নির্দেশিত হয়। ঠিক আছে, এবারে লিখ আর হেড সমান হচ্ছে আর ভেক্টর ডিভাইডেড বাই মড অফ আর বা এমনি নেকেড আর লিখতে পারিস। ঠিক আছে, এটাই তোমার, এই তো মড অফ আর, এটা নিয়ে কোনো কনফিউশন যেন না হয় আবার। তাহলে আর হেডের জায়গায় এটা বসিয়ে দিলে কি হয়ে যাবে, q1 q2 ডিভাইডেড বাই r কিউব r ভেক্টর 1/4 পাই এপসাইলন f ভেক্টর। দুটো বক্স করে রাখবি, দুটো ভেক্টরিক্যাল ফর্ম অফ কুলম্বস ল। ঠিক আছে, বুঝতে পারলে, বুঝতে পারলে তো, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, এবারে দেখো এইটা ওখানে নিচে একটা ছোট্ট হেডিং দিয়ে দে, লিখ কুলম্বের সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র। কুলম্বের সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র দিয়ে এইটা করে নেবে, এটা আমি আর লেখাচ্ছি না। ঠিক আছে, কুলম্বের সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র, এইটা যেটা করা আছে এটা করে নেবে। এইটার থেকে কিভাবে অঙ্ক থাকে সেটা আমি বলছি। চল এটা থেকে একটা অঙ্ক লিখ, লিখ একটি -2 কুলম্ব এবং একটি +3 কুলম্ব আধান, একটি -2 কুলম্ব এবং একটি +3 কুলম্ব আধান, জলদি জলদি স্পিডে কোন খানটা লিখতে পারো না বলো, বলো বলো কোন খানটা লিখতে পারো না বলো বলো বলো। তাহলে এরপরে হচ্ছে যেটা লিখ একটি -2 কুলম্ব এবং +3 বলেছে, -2 কুলম্ব এবং +3 কুলম্ব আধান এর স্থানাঙ্ক, অবস্থানের স্থানাঙ্ক, অবস্থানের স্থানাঙ্ক যথাক্রমে 1,2,1 মিটার, 1,2,1 মিটার হয়েছে, এবং 2,1,-1 মিটার, 2,1,-1 মিটার হলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো এবং ভেক্টর রূপটি নির্ণয় করো। ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো এবং ভেক্টর রূপটি নির্ণয় করো। ঠিক আছে, ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো এবং ভেক্টর রূপটি নির্ণয় করো। তাহলে ট্রাই করবে, আমি আরেকটু হিন্টস দিয়ে দিচ্ছি, এটা তো এরকম ভাবে করবে, এখানে x1 y1 z1 এর x2 y2 z2 দেওয়া আছে, তার মানে r1 বেরিয়ে যাবে, r2 বেরিয়ে যাবে, r1 - r2 করে তাদের মডের ভ্যালুটাও বেরিয়ে যাবে। হাউ ক্যান ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ মড? কি করে? রুট ওভার অফ x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার প্লাস z1 - z2, মনে নেই? দেখ কিভাবে মানটা আমি বের করব। প্রথমত আমি যে কোনো একটা বলের সমীকরণ, মনে কর f এর মানটা, f এর মানটা হচ্ছে f এর ভেক্টর ফর্মটা হচ্ছে 1/4 পাই এপসাইলন q1 q2 ডিভাইডেড বাই r কিউব ইনটু r ভেক্টর, তাই তো? এরপরে দেখ r ভেক্টরটা মানে কত, r ভেক্টরটা মানে হচ্ছে, r ভেক্টরটা মানে কত, r ভেক্টরটা হচ্ছে r1 ভেক্টর মাইনাস r2, যে কোনো একটা আধানের উপর ক্রিয়াশীল বল অ্যাকর্ডিং টু ডিপেন্ড করবে, r2 এর উপর বের করছি না r1 এর উপর বের করছি, সেটা তুই লিখে দিবি যে এই আধানের উপর ক্রিয়াশীল বলের মান বের করছি। একদিকে হবে যেহেতু মাইনাস আর প্লাস আছে ওটা, তো r1 এর মানটা যদি বসাই কি হবে, x1 i হেড প্লাস y1 j হেড প্লাস z1 k হেড। r2 এর মানটা বসাই কি হবে, x2 i হেড মাইনাস হয়ে যাবে, তো কোনো ডাউট নাই তো?
y2 j hat মাইনাস z2, তাহলে i hat যদি কমন নিই তাহলে x1 মাইনাস x2 প্লাস j hat যদি কমন নিই y1 মাইনাস y2 প্লাস k hat যদি কমন নিই z1 মাইনাস z2 হয়ে গেল। এবারে আর ভেক্টরের মড যখন বের করব কি করব, রুট ওভার অফ, মনে নাই রে, x2 মাইনাস x1 তার হোল স্কয়ার, y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, z1 মাইনাস z2 তার হোল স্কয়ার। তাহলে মান বেরিয়ে যাবে নাই? তাহলে আর এর মড বেরিয়ে গেল কোথায়? আর এর মড বেরিয়ে গেল মানে আর কিউব বেরিয়ে গেল। আর ভেক্টর ফর্মটা হচ্ছে এই ভেক্টর ফর্মটা, এটা হচ্ছে আর এর ভেক্টর ফর্ম, এটা বসিয়ে দিলাম। তার মানে কি বেরিয়ে গেল? এফ এর, তার মানে এফ এর ভেক্টর ফর্ম বেরিয়ে গেল। বোঝা গেছে? এফ এর ভেক্টর ফর্ম বেরিয়ে গেল। আর এফ এর মান যদি বের করতে বলে কি করব? এফ এর মান যদি বের করতে বলে কি করব? এফ এর মান বের করতে বললে আমি এই সমীকরণটা ব্যবহার করব, সবথেকে ভালো মড অফ আর ব্যবহার করব। মড অফ আর বের করতে বলেছে তো, মড অফ আর বের করতে গেলে 1/4 পাই এপসাইলন q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার ব্যবহার করব। তার মানে এটা স্কয়ার, এটা হলে এটা কাকে বোঝাবে? এটা মানকে বোঝাবে। আর এটা কাকে বোঝাবে? এটা হচ্ছে মান উইথ ডিরেকশন। ঠিক আছে, ঠিক আছে, মান উইথ অভিমুখ, মান আর অভিমুখ দুটোকেই বোঝাবে কি এখানে ভেক্টর ফর্মে, আর এটা শুধু বোঝাবে মানকে। কোনো ডাউট আছে নাকি? বল 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 ক্রিয়াশীল বলের মানটা, ক্রিয়াশীল বলের মানটা তো এইটা তো এখানে 1/4 পাই এপসাইলন, এখানে বায়ু মাধ্যম ধরে নিবি, যেখানে মাধ্যম বলা থাকবে না বায়ু মাধ্যম, এখানে মাধ্যম তো বলে নিয়ে নি, তাহলে বায়ু মাধ্যম। তাহলে 1/4 পাই এপসাইলন এর মান বেরিয়ে গেল 9 × 10⁻⁹। এটা কত? 2 × 3 6 হয়ে গেল। আর আটটা কত? আটটা হচ্ছে কত? কোনটা? এটা হচ্ছে আর x1 আর x2 বলা আছে তো, x1 আর x2 জানা আছে তো, তাহলে এখানে বসিয়ে দিলি x1 আর x2 বেরিয়ে গেল, মানে মড অফ আর এর মান বেরিয়ে গেল। মড অফ আরটাই তো আর, মড অফ আরটাই তো আর, তাহলে এই আর স্কয়ার করে দিলি, নিচে আর স্কয়ার দিয়ে ভাগ করে দিলি, তাহলে কি বেরিয়ে গেল? মড অফ এফ এর ভ্যালু বেরিয়ে গেল। আর এই ভেক্টর ফর্মটা এটা, যদি ভেক্টর ফর্মটা দিয়ে রিলেটেড এমসিকিউ অপশনস থাকে, যেমন অপশনস থাকবে সেরকম। বুঝতে পারলে তো? যদি পজিশন ভেক্টর থাকে হাউ ক্যান ফাইন্ড আউট দ্য ফোর্স, বুঝতে পেরেছো? যদি পজিশন ভেক্টর থাকে কিভাবে বল নির্ণয় করতে পারবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপরে যে আলোচনা সেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। বাংলাতে লিখো উপরিপাতন নীতি। সুপারপজিশন প্রিন্সিপাল, সুপারপজিশন প্রিন্সিপাল, উপরিপাতন নীতি, উপরিপাতের নীতি। বাংলাতে লেখো উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি হয়েছে? উপরিপাতের নীতি হয়েছে তো? উপরিপাতের নীতি শুন, মনে কর এটা একটা কিউ আধান, ঠিক আছে? তুই ধরে নে এটা একটা ভালো কিউ আধান কর, রংচঙা আধান, এটা একটা কিউ আধান, ঠিক আছে? ক্যাপিটাল, এটা একটা কিউ আধান। এই কিউ আধানটার পাশাপাশি অনেকগুলো আধান আছে। এখানে একটা Q1 আধান আছে, এখানে একটা Q2 আধান আছে, এখানে একটা Q3 আধান আছে, এরকম ভাবে আধান আছে। তো এই কিউ আধানটার উপরে ক্রিয়াশীল মোট বল কত? মানে আমি বলতে চাইছি এই কিউ আধানের উপর মোট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত? এটা হচ্ছে প্রশ্ন। তাই এই কিউ আধানটার উপরে বল কার জন্য কাজ করবে? Q1 আর Q এর উপরে একটা বল কাজ করবে, এটা বিকর্ষিত হবে মানে এইদিকে, এটাকে আমি F1 ভেক্টর দিয়ে দিলাম। Q2 এর জন্য কতটা বল কাজ করবে? কোন দিকে হবে? F2 ভেক্টর দিয়ে দিলাম। Q3 এর জন্য কোন দিকে হবে? এইদিকে, এটাকে F3 ভেক্টর দিয়ে দিলাম। সিমিলারলি তাহলে এটার উপরে মোট বল যেটা হবে সেটা কত হবে? F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর প্লাস ডট 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 ডট, যদি n সংখ্যক আধান থাকে তাহলে এই সব বলগুলোর ভেক্টরিক্যাল সাম করতে হবে। ভেক্টরের যোগ মানে তো সহজ নয়, সোজাসুজি যদি হয় একই দিক বরাবর হয় সিম্পল যোগ হয়ে যাবে, বিপরীত দিক হলে সিম্পল বিয়োগ হয়ে যাবে, কিন্তু যদি চর্চা করে হয়
তখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা করতে হবে। f1 আর f2 এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তখন লব্ধি ভেক্টর কত হবে? f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2 f1 f2 cos থিটা করতে হবে। মনে আছে? মনে আছে? আছে মনে? তাহলে এইটি করতে হবে। এইটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। এটার কোনো মানে এটা ফর্মুলা বা থিওরির জন্য নয়, মেন অঙ্কের জন্য। তাই লিখে নাও। যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল, যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল তার পাশাপাশি বিন্যস্ত আধানের জন্য ক্রিয়াশীল বলের ভেক্টরের যোগফলকে বোঝায়। এই ছবিটা এঁকে নিতে পারিস? ভেক্টরের যোগফলকে বোঝায়। ঠিক আছে, এই ছবিটা এঁকে নিতে পারো। এবারে শুনো গল্পটা একটু। মনে কর আমি একটা এক্সাম্পল বলছি। কিউ আর কিউ, মনে কর 2q আর সেপারেটেড বাই ডিস্টেন্স। আচ্ছা কিউ লই, নিউমেরিক্যাল ভ্যালু ধরছি, বুঝলি? কি এটা? এদের মধ্যে দূরত্ব মনে করি, এদের মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল বল কত? বলো কোনো সমস্যা নেই, জলদি বলে দাও। 1/4 এপসাইলন। যদি কিছু বলা না থাকে তাহলে এপসাইলন নট ধরে নেবে। কিছু যখন বলবেন নেই তখন এপসাইলন নট। আমি বলি বইয়ে থাকুক যেখানে থাকুক, যদি কিছু বলা না থাকে বায়ু মাধ্যম বলা থাকলে তো কোনো চিন্তাই নেই। আর যদি কোনো অন্য মাধ্যম বলা থাকে সেখানে মেনশন করা থাকে, কে এর মান অথবা এপসাইলন এর মান দেওয়া থাকে। বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে, তাহলে আমি এপসাইলন নট লিখছি। কত হবে? 2q ইন্টু 2q বা 2q ইন্টু q ডিভাইডেড বাই, এটা হচ্ছে বলের মান। কোনো চিন্তা নেই বলের মান নিয়ে, কোনো চিন্তা নেই। এরপর দেখ তিনটে আলো, এখানে q, এখানে একটা q ড্যাশ, আর এখানে হচ্ছে 2q। we want to find out the force acting on যে কোনো কোনটার উপর বের করতে চাইছিস বল? q1 তো নাই, q আছে, q ড্যাশ আছে, আর 2q আছে। q ড্যাশটাই তাহলে দেখ, মাঝেরটা একে দেখ, দুটোই সবগুলোই বের করছি। q ড্যাশটার উপর কি আছে বল? এটা মাঝে, আমি ধরে নিচ্ছি মাঝে, ঠিক মেবি মাঝে নাও হতে পারে, তো আমি ধরে নিচ্ছি মাঝে, মানে এই দূরত্বটা হচ্ছে a। তাহলে এটা কি? এটা হচ্ছে মিডল, তার মানে এই দূরত্বটা কত হবে? a বাই, তাহলে এটাও কত হবে? ঠিক আছে, দেখ কিউ টেস্টের উপরে মোট বল ভালো করে দেখ। কিউ টেস্টের উপরে কার জন্য বল কাজ করবে? কিউ এর জন্য। আর আচ্ছা কিউ এর জন্য দ্য ফোর্স অ্যাক্টিং অন কিউ টেস্ট ডিউ টু কিউ। আচ্ছা এই ইংরেজি অসুবিধা হবে বুঝলে? কি দরকার বাবা অভিজ্ঞ ইংরেজি কিউ টেস্টের উপর ক্রিয়াশীল বল কার জন্য? কিউ এর জন্য। কত হবে? এটাকে আমি f1 ধরে নিচ্ছি। মানটা কত হবে বল? বলো 1/4 এপসাইলন নট q ইন্টু q ড্যাশ ডিভাইডেড বাই a/2 তার। কোনো ডাউট নেই তো? আর একটু সিম্পলিফাই করে দিচ্ছি, চারটা উপরে উঠে যাবে। 4q ড্যাশ ডিভাইডেড বাই 4 এপসাইলন নট। এই 4টাই কাটতে যাচ্ছে। আমি এই অঙ্কটার ক্ষেত্রে বলছি, নেই অন্য কোনোর ক্ষেত্রে। কারণ 1/4 এপসাইলন নট যদি গোটা থাকে তাহলে ওটা তুই গোটা 9 × 10⁹ দিয়ে রিপ্লেস করে দিতে পারিস। আর যদি 4 মোর কাটি দিতে যেতে যাস তাহলে সমস্যা হয়ে যাবে, তখন 9 × 10⁹ তো পাবি নেই। বুঝতে পেরেছিস তো? এইটা হলো f1। এরপর প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দিস f1। কারণ দুটো বল আছে এখানে, দুটো বল আছে মানে লব্ধি বলের কেস মানে বিপরীত দিক না একই দিক ঝামেলা আছে। তাহলে আমাকে এখানে ডিরেকশনটা জানতে হবে। হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দিস এম টেস্ট বল?
এফ টেস্টের ডিরেকশন কি করে বুঝবি ভালো করে মাথায় ঢোকা, সেটা হচ্ছে যে এই কিউ টেস্ট আধানের উপর ক্রিয়াশীল বল বের করছি তো, তাহলে এই কিউ টেস্ট আধানের টেন্ডেন্সি অফ মুভমেন্ট, বাংলাতে বলছি গতির প্রবণতা, এই কিউ টেস্ট আধানের গতির প্রবণতা বল এই কিউ টেস্টটা কিউ দ্বারা আকর্ষিত হবে না বিকর্ষিত হবে? কেন বিকর্ষিত হবে? এই কিউ টেস্টটা কিউ দ্বারা আকর্ষিত হবে না বিকর্ষিত হবে? তাহলে কি হবে, আকর্ষিত হবে না বিকর্ষিত হবে? কনফার্ম তো? কনফার্ম তো? কেন হবে? কারণ দুটোই। তাহলে এই কিউ টেস্টের টেন্ডেন্সি অফ মুভমেন্ট কোন দিকে হবে, গতির প্রবণতা কোন দিকে হবে বলো? কনফার্ম তো? এই কিউ টেস্টের গতির প্রবণতা এই দিকে হবে, এটা নিয়ে কারো ডাউট নেই তো? কনফার্ম এই দিকে তো? তাহলে এই দিকে হবে F1 এর অভিমুখ। F1 এর অভিমুখটা হচ্ছে ভেক্টর ফর্মে নাও লিখতে পারিস, ভেক্টর না চিহ্ন নাও দিতে পারিস, F1 এর অভিমুখটা হচ্ছে, বোঝা গেছে তো? এরপরে দেখ কিউ টেস্টের উপরে একটা অন্য, কিউ টেস্টের উপর ক্রিয়াশীল বল কার জন্য? 2q এর জন্য। F2 প্রথমে মানটা বল কত হবে? 2q into q dash divided by a by 2 তার হোল স্কয়ার। তাহলে আরেকটু সিম্পলিফাই করে দিচ্ছি, এই চারটা উপরে উঠলে 8 হয়ে যাবে। 8q q dash divided by 4 pi epsilon naught। What is the direction of this F2? F2 এর অভিমুখটা কোন দিকে হবে? কি করব আমি? এই q টেস্টটা 2q এর জন্য কি বল অনুভব করবে, আকর্ষণ না বিকর্ষণ? এই q টেস্টটা 2q এর জন্য কি বল অনুভব করবে, আকর্ষণ না বিকর্ষণ? কেন আকর্ষণ মনে হলো? দুটোই তো পজিটিভ, দুটোই তো পজিটিভ, তাহলে অবভিয়াসলি বিকর্ষণ। গতির প্রবণতা কোন দিকে হবে? গতির প্রবণতা কোনো ডাউট নেই তো? গতির প্রবণতা হবে, ঠিক আছে। এরপরে যখন লব্ধি বের করব, লব্ধি মোট বল, মোট বল কি করব? মোট বল F কি করব? F1 প্লাস F2 করব। মোট বল F1 প্লাস F2 করব। দুটো কি একই দিকে আছে? দুটো কি একই দিকে আছে? দুটো তো বিপরীত দিকে আছে। কোনটা বেশি? কোনটা বেশি? হ্যাঁ, তাহলে কি করব? F2 মাইনাস F1 করব। F2 মাইনাস F1 করলে কত হবে? 4q dash divided by 4 pi epsilon naught square। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? কোনো ডাউট নাই তো? বল কোনো ডাউট আছে? যদি কোনো ডাউট আছে, বোঝা গেছে? ঠিক আছে। এরপর তোরা এখনই যেটা করে দেখা, সেটা হচ্ছে এই কিউ এর উপরে ক্রিয়াশীল বলের মানটা বের করে দেখা। আমি তো কিউ টেস্টের উপর বের করলাম, তোরা কিউ এর উপর ক্রিয়াশীল মোট বলের সমীকরণটা বের করে দেখা। আমি যেটা কিউ টেস্টের উপরে বের করলাম, এটা তো কিউ টেস্টের উপর ক্রিয়াশীল মোট বল। এই এফটা কি? এই এফটা তো কিউ টেস্টের উপর ক্রিয়াশীল মোট বল, মধ্য আধানটার উপরে। তোরা কিউ এর উপরে বের করে দেখা। আমি এটাকে বিয়োগটা একটু ভুল করলাম কি না? ঠিকই করেছি, 8 কে 4 দিয়ে ভাগ বিয়োগ করলে 4ই হবে, ঠিক আছে। তাহলে এবারে কিউ এর উপরে তোরা করে দেখা, দেখি করে দেখা তো। দেখ এখানে এই কিউ এর উপরে ক্রিয়াশীল বল, তো ভালো করে দেখ, এই কিউ এর উপরে ক্রিয়াশীল বল নির্ণয় করছি। আরেকবার ছবিটা আমি আঁকছি, ওখানে ছোট পেছনে গজগজ হয়ে আছে, অসুবিধা হতে পারে, তার জন্য আরেকবার আঁকলাম। এটা কিউ, এটা 2q, আর মাঝে হচ্ছে কে? মাঝে হচ্ছে কিউ টেস্ট। আমি এই কিউ এর উপর ক্রিয়াশীল বল বের করতে চাইছি। তোর হয়েছিল? ক্রিয়াশীল বল কত হবে? তাহলে এই কিউ আর কিউ টেস্টের মধ্যে ক্রিয়াশীল বলটাকে আমি F1 ধরছি, আর এই কিউ আর 2q এর মধ্যে ক্রিয়াশীল বলটাকে আমি F2 ধরছি, ঠিক আছে। তাহলে F1 টা কার কার মধ্যে ক্রিয়াশীল বল? কিউ আর ওইটার কাছাকাছি কোটা আধান আছে, এই কিউ এর কাছাকাছি কোটা আধান আছে, একটা কিউ টেস্ট আর একটা। তাহলে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কত? a বাই, আর এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কত? এই দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, ঠিক আছে। বল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ F1? জলদি 4 পাই এপসিলন নট বারবার লিখবো না, কে লিখে দিচ্ছি। 4 পাই এপসিলন নট বারবার লিখবো না, কে লিখবো?
ঠিক আছে, কে লিখে দিলাম। কত হবে কিউ ইন্টু কিউ ড্যাশ ডিভাইডেড বাই এ বাই 2 তার হোল স্কয়ার। কোনো ডাউট হলে বলবি। 4 কিউ ড্যাশ ডিভাইডেড বাই এ স্কয়ার, কোনো ডাউট নেই। F2 কত হবে? F2 কত হবে? 4 পাই এপসাইলন নট কে। কত হবে কিউ ইন্টু 2q ডিভাইডেড বাই এ স্কয়ার। বুঝতে পেরেছিস তো, এটা স্কয়ার হবে কারণ এর আর এর মধ্যে দূরত্ব কত, a আছে তো, a বাই 2 আছে কি, তাহলে এটা ভুল হওয়া উচিত হয়নি। তাহলে কত হচ্ছে কে 2q স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার। দুটো বল একই দিকে, দুটোই তো বিকর্ষিত হচ্ছে। এই কিউ ড্যাশ দ্বারাও কিউটা বিকর্ষিত হচ্ছে, এই 2q দ্বারাও কিউটা বিকর্ষিত হচ্ছে। তাহলে দুটোরই গতির প্রবণতা কোন দিকে? যেদিকে অ্যারো সাইন গুলো দিয়েছি সেদিকেই। তার মানে কি দুটো একই দিকে। তাহলে মোট ফোর্স কত হবে? মোট ফোর্স হচ্ছে F ইকুয়াল টু F1 প্লাস F2। দেন পুট দ্য ভ্যালু অফ F1 এন্ড F2। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? F1 আর F2 এর ভ্যালুগুলো বসিয়ে দিল। বোঝা গেছে? কোনো ডাউট আছে? ঠিক আছে তোমার? ঠিক আছে? ঠিক আছে তো? বুঝতে পারলে? যদি অসুবিধা আছে বলো। এই কিউ এর উপরে মোট বল বের করছি। তাহলে কিউ এর কাছে দুটো আধান আছে, একটা a বাই 2 দূরত্বে কিউ টেস্ট আর একটা a দূরত্বে 2q। একটা a বাই 2 দূরত্বে কিউ টেস্ট আর একটা a দূরত্বে 2q। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? কোনো ডাউট নেই তো? বোঝা গেছে তো? ব্যাস, তাহলে এটা হচ্ছে গল্প। তাহলে এটা হয়ে গেল যে কোনো একটা আধানের উপর ক্রিয়াশীল বল এরকম ভাবে নির্ণয় করা যাবে। বলো তুমি বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই তো? পেরেছো বুঝতে? একটা নিজে করতে দেখি আরেকটা অন্যরকম একটুকু লিখ। একটি এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষকোণে এ বাহু বিশিষ্ট সমবাহু স্মল এ, বাহু সবসময় স্মল এ হয়। তিনটি শীর্ষকোণে কিউ পরিমাণ আধান আছে, স্মল কিউ পরিমাণ আধান আছে। যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। ফার্স্ট ইউ ড্র দ্য ডায়াগ্রাম। যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। ভালো পয়েন্টে কোন দিকে রইল একটা। যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। তাহলে প্রথমে ডায়াগ্রাম ড্র করো। এটা হলো ত্রিভুজ, বাহুগুলো এ, প্রত্যেকটাই কিউ আধান আছে, প্রত্যেকটা কর্নারে কিউ আধান আছে, তাই তো? যে কোনো একটা আধানের উপর ক্রিয়াশীল বল। What is the force acting on any Q? যে কোনো একটা আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে? বলো। যে কোনো একটা আধানের উপর ক্রিয়াশীল বল। আচ্ছা চেষ্টা করো একটু, তারপরে বলবো। আচ্ছা আমি এই কিউটার উপর ক্রিয়াশীল বল নির্ণয় করতে চাইছি, তাহলে এই কিউটা দ্বারা বিকর্ষণ বল অনুভব করবে, তাই তো? বিকর্ষণ বলের অভিমুখটা কোন দিকে হবে? ঠিক করেছি, এফ ধরে নিলাম বা F1 ধরে নিলাম। আর এই কিউটা এই কিউ দ্বারা কোন দিকে হবে? কোন দিকে হবে বলের অভিমুখটা? এটাকে আমি F2 ধরে নিলাম। আচ্ছা F1 বলের মানটা কত হবে? k 4 পাই এপসাইলন নট কে q স্কয়ার ডিভাইডেড বাই F2 এর মান কত হবে? k q স্কয়ার ডিভাইডেড বাই, তাহলে দুটো সমান, মানে এটাকেও f ধরতে পারি আর এটাকেও। এই দুটোর মধ্যবর্তী কোণ কত? তাহলে রেজাল্টেন্টটা কোন দিকে হবে? রেজাল্টেন্টটা দুটোই যেহেতু, তাহলে তো মিডল বরাবর হবে কি? রেজাল্টেন্টের ফর্মুলা কি? mod of f is equal to root over of f1 square plus f2 square plus 2f1 f2 cos theta। তাহলে এখানে কি আছে? এখানে f1 আর f2 দুটোই f, তাহলে f square plus f square plus 2f square cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি ভ্যালু কত? তাহলে f square
প্লাস এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তার মানে √3। বোঝা গেছে? হ্যাঁ, এফ এর ভ্যালু কত? কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? বল কোনো অসুবিধা যদি আছে। ঠিক আছে, আমি দেখ এই তিনটে আধান আছে, এই আধানটার উপর ক্রিয়াশীল বল বের করছি। তাহলে এই আধানটার কাছাকাছি কটা আধান আছে? একটা আধান আছে, দুটো আধান আছে। এই আধানটার জন্য যে বলটা বের করছি সেই বলটার অভিমুখ কোন দিকে হবে? ওই আধানটার বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে এই দিকে হলো F1, মানে এর গতির প্রবণতা যেদিকে সেদিকে। এটা দ্বারা তো বিকর্ষিত হবে, বিকর্ষিত হলে কোন দিকে হবে? এই আধানটা দ্বারাও কি হবে? বিকর্ষিত হলে কোন দিকে হবে? তাহলে এই দুটো বলের মান কি হচ্ছে? সমান হচ্ছে। যেহেতু আধানের মানগুলো সমান আছে, এদের মধ্যবর্তী দূরত্ব সমান আছে। তাহলে এবারে এদের লব্ধিটা কি হয়? F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos θ। F1 এর মান হচ্ছে F, F2 এর মান F, 2F স্কয়ার cos θ। এই F এর মানটা কত? Q স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার। বোঝা গেছে? নেক্সট আরেকটা কর। প্লাস কিউ আর মাইনাস লিখে একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষকোণে যথাক্রমে প্লাস কিউ ও মাইনাস কিউ আধান আছে। এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ মানে এ। প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান আছে। প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান আছে। ঠিক আছে, যে কোনো একটি প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। যে কোনো একটি প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। চল ছবি আগে কত দেখি। তাহলে দেখ এখানে কি আছে? প্লাস কিউ আর মাইনাস কিউ। তাহলে এই প্লাস কিউর উপর ক্রিয়াশীল বল কোন দিকে হবে? এই মাইনাস কিউ দ্বারা প্লাস কিউটা আকর্ষিত হবে, তাহলে এই দিকে হবে, এফ করেছি। আর এই প্লাস কিউ দ্বারা বিকর্ষিত হবে, এই দিকে হবে। দুটো এফ এই সমান হবে, কারণ কি? আধানের মানগুলো সমান আছে, পারস্পরিক দূরত্ব সমান আছে। তাহলে দুটো বলই সমান, এদের মধ্যবর্তী কোণ হবে কত? 120 ডিগ্রি। কারণ এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা তো 180, তাহলে 180 মাইনাস 60 মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কি হবে? এবার রেজাল্টেন্টটা f স্কয়ার প্লাস 2f স্কয়ার cos 120। cos 120 এর মান কত হবে? f স্কয়ার প্লাস f স্কয়ার, এটা কত হয়ে যাবে? প্লাস 2f স্কয়ার cos 120 মানে হচ্ছে মাইনাস 1। তাহলে এই টুটা কেটে গেল। তাহলে কি হয়ে গেল? f স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস f স্কয়ার, তার মানে f স্কয়ার। তার মানে কত হয়ে গেল? বোঝা গেছে? কোনো অসুবিধা নেই তো? কনফার্ম? ডাউট আছে তো বল। ঠিক আছে, আর এদের মধ্যবর্তী এদের লব্ধি ভেক্টরটা কোন দিকে হবে? সমদ্বিখণ্ডক বরাবর হবে, কারণ দুটো এফ কি আছে? দুটো এফ সমান আছে। বোঝা গেছে তো? বুঝতে পেরেছিস? দাঁড়াও 2 মিনিট ভেরিয়েশন তোমার করছি, 5 মিনিট। ঠিক আছে।